গল্প নয়নে বাঁধিব তোমায়। লেখনীতে আফসানা মিমি। তৃতীয় পর্ব। কারো ঘরে সুখ নামে তো কারো ঘরে দুঃখ। ভালো খারাপ মিলিয়েই মানুষের জীবন। এই জীবনে দুঃখ যখন নেমে আসে সুখের ঠিকানা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। আকলিমা ভাত রান্না করছিল, পাতিলের উপর খুন্তি দিয়ে ঠিকই নাড়াচাড়া করছিল, কিন্তু তার ধ্যান ছিল অন্যদিকে। ভাতের মার হাতে ছিটকে আসায় ধ্যান ভাঙল। কলের পানি ছেড়ে কিছুক্ষণ হাত ধরে রাখল। আহ, পুড়ে যাওয়ার কি যন্ত্রণা! জ্বলছে খুব, কিন্তু ঔষধ লাগিয়ে দেয়ার মতো কেউ নেই। আকলিমার মনে পড়ে নয়নার কথা। একদিন মুরগি কাটতে গিয়ে হাত কেটে ফেলল আকলিমা। গলগল করে রক্ত বের হচ্ছিল। নয়না সোফা পরিষ্কার করছিল, ফুফুর আর্তচিৎকার শোনা মাত্রই কাজ ফেলে চলে আসে। কাটা জায়গায় চেপে ধরে ফোপাতে থাকে। সেদিন আকলিমার কাছে নয়নার কান্না নেকামি মনে হয়েছিল, কিন্তু আজ সে বুঝতে পারছে নয়না তাকে কতটা আপন মনে করত। আকলিমার চিন্তার শেষ নেই। একদিকে নয়না নিখোঁজ, অন্যদিকে নতুন আপদ এসে জুটেছে আকলিমার সংসারে। দুই ডাক্তারের যন্ত্রণায় আকলিমা বিরক্ত, সাথে চিন্তিত। রাত নাই দিন নাই, সময়ে অসময়ে যাকে ভদ্রলোক ভেবেছিল সে মিস কল মারে। নাম্বার কোথায় পেয়েছে কে জানে। আকলিমা প্রথম ভেবেছিল দুধওয়ালা, কিন্তু ফোনে কথা বলার পর ভদ্রলোক বলে উঠল, বেআইন সাহেবা, পুদিনা পাতার ভর্তা করতে পারেন? সেই স্বাদ জিভে লেগে থাকার মতো। আমি খুব ভালো বানাতে পারি, একদিন আপনার জন্য নিয়ে আসব। পুদিনা পাতার সাথে কাঁচা মরিচের কম্বিনেশনটা দারুণ। মনে রাখবেন, কাঁচা মরিচ পুদিনা পাতার থেকে পরিমাণে বেশি থাকতে হবে, নয়তো স্বাদ পাবেন না। সর্বশেষে যা বলতে ফোন করেছিলাম, আমার বৌমাকে খুঁজে পেলেন? ভদ্রলোকের কথার আগা মাথা আকলিমা বুঝল না। সে প্রত্যুত্তরে বলেছিল, আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমার ভাইজি কোথায় কিভাবে আছে তা আমাদের ব্যাপার। আপনাকে যেন আর নাক গলাতে না দেখি। এই কথাগুলো আকলিমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে ভদ্রলোক সরাসরি কল নয়, মিস কল দিতে থাকে। বিরক্ত হয়ে সকাল থেকে আকলিমা ফোন বন্ধ করে রেখেছে। হাতের জ্বালা কমছেই না। বাসার সারাদিন কানে ফোন রেখে ঘরের কোনায় পড়ে থাকে। আজ সকাল থেকে কোথায় গেছে কে জানে। সকাল সকাল বেশ তাড়াহুড়ায় বের হয়েছিল, এখন বিকাল প্রায়। বাসার ফিরে আসেনি। এদিকে একাকী আকলিমা দুপুরের খাবারও খায়নি। রান্না করতে বসল আর হাত পুড়ে গেল। বেসিন থেকে হাত সরিয়ে ঘরের দিকে আগাচ্ছিল আকলিমা। উদ্দেশ্য বান ক্রিম পুড়ে যাওয়া স্থানে লাগিয়ে দিবে। কিন্তু তা আর হল না। কলিং বেলের আওয়াজ পেয়ে দুয়ারের সামনে থেকে ঘুরে আসতে হলো আকলিমার। বিরক্তি তার চোখে মুখে, অসময়ে কারো আসার কথা নয়। বিড়বিড় করতে করতে আকলিমা দরজা খুলল। দরজার অপর পাশে মাহবুব শিকদার হাসিমুখে দাঁড়িয়ে আছেন, এক হাতে শপিং ব্যাগ। আকলিমা কাচুমাচু হয়ে দরজা অবরোধ করে দাঁড়িয়ে বলল, ভদ্রলোক বলে চিল্লাপাল্লা করছি না, বাধ্য করবেন না। মাহবুব শিকদার আহত হওয়ার নাটক করে বললেন, আমরা আপনার জন্য পুদিনা পাতার ভর্তা বানিয়ে এনেছিলাম বেআইন। আকলিমা বাহিরে উকি দিয়ে দেখতে পেল ৪-৫ জন ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। আকলিমা শুকানো ঢোক গিলে পথ ছেড়ে দাঁড়াল। মাহবুব শিকদার খুশিতে গদগদ হয়ে ভেতরে প্রবেশ করল। এক কাপ চা হবে বেআইন সাহেবা। আকলিমা দাঁতে দাঁত চেপে চা বানাতে চলে গেল। মাহবুব শিকদার আরামে সোফায় বসলেন। রিটায়ার্ডের সময় হয়ে এসেছে। শেষ বয়সে নাটক ফাটক করতে বেশ লাগছে তার কাছে। আকলিমা চা আনল, শব্দ করে মাহবুব শিকদার চুমুক দিয়ে বলল, এক ফ্যাক্স চা করে দিতে পারবেন বেআইন সাহেবা? রোদে পুড়ে যাওয়া আমার ছেলেদের জন্য। তারা আজ থেকে আপনার বাড়ির বাইরে ঘোরাফেরা করবে, আপনার নতুন অতিথি হিসাবে। আকলিমা চমকাল। ওই গুন্ডার মতো ছেলেপেলেরা তার বাড়ির সামনে থাকবে?
কিন্তু কেন? মাহবুব শিকদার চায়ে চুমুক দিচ্ছেন আর বিড়বিড় করছেন। আকলিমা বুঝতে পারল এই লোককে কিছু বলে লাভ হবে না। আসলে এখন তার সময় খারাপ। এক ফ্যাক্স চা হাতে মাহবুব শিকদার উঠে দাঁড়াল। অন্য হাতে রাখা শপিং ব্যাগ আকলিমার দিকে এগিয়ে দিয়ে বলল, পুদিনা পাতার ভর্তা অবশ্যই ট্রাই করবেন। চায়ের প্যাকেট দিয়ে গেলাম দিনে 7 বার, কিন্তু ছেলেদের খোঁজ নিবেন। কিপটামি করবেন না বলে দিলাম বেআইন সাহেবা। আমার ছেলেরা কিন্তু যেমন ভালো তেমন খারাপ। সময়ে চা নাস্তা না পেলে আমার মতো ঘরে চলে আসবে। দুষ্ট হাসিতে মাহবুব শিকদার আকলিমার গলা শুকানোর কাজ করে গেল। দরজা পেরোনোর পূর্বে সিরিয়াস হয়ে বলল, ক্ষমতা আপনিও দেখিয়েছেন, আমরাও দেখাব। ভুলে যাবেন না, এতিমরাও মানুষ। তাদের উপর অত্যাচার উপরওয়ালাও সহ্য করেন না। প্রতিফল কিন্তু সবারই একদিন পেতে হবে। মাহবুব শিকদার হেসে চলে গেল। আকলিমা দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাবতে লাগল, তার সুখের দিনগুলো এভাবে শেষ হয়ে গেল। কতক্ষণ আকলিমা বসেছিল জানা নেই। পুনরায় কলিং বেলের আওয়াজ পেয়ে নড়েচড়ে উঠে সে। এবার কে এলো? গুন্ডাদলের লোক নয়তো? কাপা হাতে দরজা খুলে দেয় আকলিমা। দরজার অপর পাশে অচেনা মেয়েকে দেখে প্রশ্ন করল, তুমি কে, মা? মেয়েটা আকলিমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে বলল, আমি মাসুদা, আপনার ছেলের বউ। এমনিতেও আকলিমা দৈহিক অসুস্থতার মধ্যে ছিল, তার উপর এত বড় সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারল না। লুটিয়ে পড়ল জমিনে। মাসুদা শাশুড়িকে পড়ে যেতে দেখে ধরল না, বরং ডিঙিয়ে নিজের ঘর খুঁজতে চলে গেল। উত্তরার রাজলক্ষ্মীর নিচতলায় অবস্থান করছে নয়না। 2 হাতে তার শপিং ব্যাগ। তুর্য 10 মিনিট ধরে তাকে এখানে দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেছে, ফেরার নাম নেই। এদিকে ভয় চিন্তায় নয়নার হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর তুর্য হাসিমুখে এগিয়ে এলো। নয়নার ধারণা ডাক্তাররা সুন্দর হয়। কারণ ঘাটলে জানা যাবে, ডাক্তাররা সব সময় পরিষ্কার পরিপাটি থাকে বলেই সুন্দর মনে হয়। তুর্যও তাই। সুন্দর সাথে সুদর্শন। এই যে চোখে সানগ্লাস, মুখে হাসিতে ঘায়েল হবে যে কেউ। নয়না চোখ ফিরিয়ে নেয়, তার অবাধ্য চোখজোড়া আজ বাধ্য করেই ছাড়বে। ভুলেও তাকাবে না। তুর্য নয়নার কাছে এসে তাগাদা দিয়ে বলল, আমার সাথে চলো। নয়না বিরসমুখে উত্তর দিল, চলা ছাড়া কি আর উপায় আছে? তুর্য হাসল, নয়নার বাঁকা কথাও তার ভালো লাগে। অবশ্য সে যেই পরিস্থিতিতে ছিল, তুর্যকে মেনে নিতে বেশ কষ্ট হবে। তুর্য সেই দিন পর্যন্ত অপেক্ষা করবে যেদিন নয়না নিজ ইচ্ছায় তুর্যের পাশে এসে দাঁড়িয়ে নির্ভয়ে মনের কথা বলবে। আজিমপুরের পাশে লাল রঙের প্রাইভেট কার দাঁড় করানো আছে। তুর্য নয়নাকে গাড়ির দিকে নিয়ে যায়। নয়নার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়ির পেছনের সিটে রাখে। নয়না তুর্যকে বাধা দিয়ে বলতে শুরু করল, কার গাড়িতে ব্যাগ রাখছেন, নিয়ে চলে যাবে তো? তুর্য তখন শরীর ঝাঁকিয়ে উত্তর দেয়, আস্ত তাবরেজ, তুর্যকে দেখো না মেয়ে। তোমাকে রানীর মতো সাজিয়ে রাখার ক্ষমতা রাখে তাবরেজ তুর্য। গাড়িটাও আমার, পাশের সুন্দরী আমার। ফালতু কথা না বলে বাড়ি চলুন। আমার এখানে ভালো লাগছে না। তুর্য হাতের বন্ধনীতে নজর দিয়ে একটি রিকশা ডাকল। প্রথমে তুর্য উঠে বসল। কিন্তু নয়নার কোনো নড়চড় নেই, সে দ্বিধায় দাঁড়িয়ে রইল। তুর্য নয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো, আমার নিয়ত খারাপ থাকলে বেলাই বিলেই অনেক কিছু করতে পারতাম। মনে মনে নয়না ভীষণ লজ্জা পেল। তুর্যের হাত না ধরেই রিকশায় চড়ে বসল। দুজনের মাঝে যথেষ্ট ফাঁকা রয়েছে। এর মধ্যে দুর্যোগ গুনগুন করে গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? মুখে না বললেও নয়না মনে মনে উত্তর দিল, খুব খারাপ হতো, ঠিক আপনার গানের গলার মতো। সন্ধ্যা 7টা নাগাদ নয়নাকে ভাবনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে তুর্য চলে গেল।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তার রাতের ডিউটি, অথচ সারা বিকেল বিশ্রামের নাম পর্যন্ত নেয়নি। রাত 9টা বাজে, নয়না মাত্র গোসল সেরে বের হয়েছে। পরিধানে তুর্যের পছন্দ করা জামা। নয়না আয়নার সামনে দাঁড়ালো, ওড়নাবিহীন শরীরে এখনো কালসিটের দাগগুলো বোঝা যাচ্ছে। নয়নার মনে পড়ে গেল বাসারের কর্মকাণ্ডের কথা, মুহূর্তেই ঘামতে শুরু করল মেয়েটা। বুকে ওড়না গুজে বিছানা ঘেঁষে আস্তে আস্তে বসে পড়ল নয়না, বিড়বিড় করে বলতে লাগল, পৃথিবীর সকল পুরুষ অভিশপ্ত, নষ্ট। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ভয় মানেই ভয়ঙ্কর। একবার মনে ঢুকে গেলে ভয় কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন হয়। এমন মানুষকে একাকী নয়, বরঞ্চ সঙ্গী হয়ে একজনকে সারাক্ষণ পাশে থাকতে হয়। সারাদিন নয়নার পাশে কেউ না কেউ ছিল। দিনের অর্ধেক সময় তুর্যের সাথে কাটিয়ে এক মুহূর্তের জন্যও কালো অতীত স্মরণে আসেনি নয়নার। কিন্তু অতীত, তা কি কখনো পিছু ছাড়ে? সর্বক্ষণ আঠার মতো মস্তিষ্কে গেঁথে থাকে। একাকিত্বের সময় হানা দিয়ে বেড়ায়। বাসারের ছোঁয়া মনে হচ্ছে নয়নার সর্বাঙ্গে লেগে আছে। নয়না হাত ঘাড়ে ইচ্ছেমতো হাত বুলাতে থাকল। তার কাছে মনে হচ্ছে এই জায়গাটুকু অপবিত্র হয়ে গেছে। মেয়েটা যেন নিজের মধ্যে নেই, মাথার চুল টেনে টেনে চিৎকার করে কাঁদছে। রাত 12:30। তুর্য রোগীদের দেখে মাত্রই কেবিনে আসল। আজকে রোগীদের সংখ্যা একটু বেশিই ছিল। ডিনার করারও সময় পায়নি সে। এখন খাবে, কিন্তু একাকী খেতে কি আর ভালো লাগে? তুর্যের 3জন সহকর্মী থেকে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বেশি। মিনহাজ, মাহিন, ভাবনা, এরা সারাদিন ডিউটি করে সন্ধ্যায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রোগী বেশি থাকায় থেকে যেতে হলো। তুর্য খাবার সামনে রেখে তাদের জন্য অপেক্ষা করছে। সে জানে আগামী 5 মিনিটের মধ্যে 3 বদমাশ এখানে এসে উপস্থিত হবে। শুধু তাই নয়, তুর্যকে লজ্জায় ফেলতে যা মুখে আসে তাই বলবে। গুনে গুনে 3 মিনিট পর তুর্যের কেবিনের দরজায় করাঘাত হল। একে একে 3 মাথা ঢুকিয়ে একসাথে আওয়াজ করল, আসতে পারি, স্যার? তুর্য প্লেট সাজানোর মিথ্যা বাহানা করে বলল, আয়। হুড়মুড় করে 3 জন প্রবেশ করে। কে কার আগে চেয়ারে বসতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। আর চোখে তুর্য দেখে কিছু বলল না। প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করল। তুর্য ছাড়া বাকি 3 জন রেলগেইটের বিখ্যাত হাজির বিরিয়ানি থেকে কাচ্চি নিয়ে এসেছে। বিরিয়ানির ঘ্রাণে সারা কেবিন ম ম করছে। মিনহাজ বিরিয়ানির প্যাকেট থেকে গন্ধ শুকে বলল, মামার হাতের জাদু তো এই কাচ্চিতেই। আমি মাঝে মাঝে ভাবি, মামার হাতের জাদু বউয়ের উপর কিভাবে ফেলে, চ্যাপ্টা হয়ে যায় না। ভাবনা মিনহাজের পিঠে দুরুম করে কিল বসিয়ে বলল, আজাইরা বকতে একদিনই নিষেধ করিনি। তোর সাথে আমার সম্পর্ক সব শেষ। মিনহাজ চুপসে যায়। ভাবনার এপ্রনের কোনা টেনে ইনোসেন্ট হয়ে বলল, মুখ আমার নিয়ন্ত্রণে ছিল না, জানেমান। প্লিজ রাগ করো না। তুর্য বন্ধুদের মজা দেখে হাসছে। এরা দুজন দুজনকে ভালোবাসে। আগামী 2 বছর ক্যারিয়ার গঠন করে বিয়ে পর্যন্ত এগোবে। তুর্য বিনাবাক্যে খেয়েই যাচ্ছে, কথা বলছে না। এদিকে 3 বন্ধু কিভাবে কথা তুলবে বুঝতে পারছে না। বুকে সাহস সঞ্চয় করে ভাবনা বলে উঠল, বাসায় নয়না একা, না জানি কি করছে। তুর্য খাওয়া বন্ধ করে কিছু একটা ভেবে নিয়ে পুনরায় খেতে লাগল। ভাবনা নড়েচড়ে মাহিন ও মিনহাজকে ইশারায় বলাবলি করে তুর্যের উদ্দেশ্যে বলল, নয়না কি বলল রে? আমার গলার সুর নাকি শেয়ালের মতো? তুর্যের থমথমে কথায় পুরো কেবিনে হাসির বন্যা বয়ে গেল। মিনহাজ হাসি থামিয়ে বলল, তোর অ্যাটিটিউড একজনের কাছেই শেষ। শেষে কিনা তোকে শেয়াল বানিয়ে দিল। তুর্যের খাওয়া শেষ। হাত ধুয়ে এসে 3 বন্ধুদের তাগাদা দিয়ে বলল, বের হো তোরা। আমার কিছু প্রাইভেট কাজ আছে। 3 বন্ধু একসাথে সুর তুলল।
ভাবনা প্যাকেট গুছিয়ে প্রত্যুত্তরে বলল, নয়নার নিয়ে ভানাই তো তোর এখন প্রাইভেট কাজ, তাই না? বেশি বকবি না, তুই আজ চলে যা। নয়নাকে এখন একা রাখা ঠিক হবে না। ওরে কি চিন্তা নয়নার জন্য। এদিকে বন্ধুরা কত না খেয়ে শুকিয়ে যাচ্ছে তার খবর নাই। মাহিনের কথা শেষ হতেই ভাবনা বা হাত ঢোকায়, প্রেমিকাকে পেয়ে আজ বন্ধুদের ভুলে গেছে আমাদের হ্যান্ডসাম তুর্য। বাজে বকিস না ভাবনা, মিনহাজকে নিয়ে বিদায় হো, আমি এদিকটা সামলে নিব। ভাবনা মিনহাজ হেসে বিদায় নিল। মাহিনের খাওয়াও শেষ পর্যায়ে। সে সিরিয়াস ভঙ্গিতে তুর্যকে বলল, মেয়েটার মেডিকেল কন্ডিশন কেমন মনে হলো তোর কাছে? তুর্য চেয়ারে হেলান দিয়ে বসে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে বলল, বুঝতে পারছি না। তবে তাকে একাকী রাখা যাবে না। একবার বিশ্বাস উঠে গেলে দ্বিতীয়বার বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। নয়নার সাথে যা ঘটেছে তার জন্য সে গোটা পুরুষজাতিকেই ভয় পাবে, ঘৃণা করবে। নয়নার মনে আদৌ বিশ্বাস জন্মাতে পারব কিনা জানি না। ওর ফুফুর বাড়ির লোকেদের শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। ফুফুর কথা উঠায় তুর্যের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। হেলান ছেড়ে রূঢ় সুরে বলল, তাদের ব্যবস্থাও করে ফেলেছি। রাত 1:45। মাহিনকে বসিয়ে তুর্য হাসপাতালের দক্ষিণ পাশে চলে আসল। উদ্দেশ্য নয়নার সাথে কথা বলার। এত রাতে ফোন দেয়া অবশ্যই ভদ্রতার কাজ নয়, কিন্তু তার মন মানছে না। নয়নার গলার স্বর শোনার জন্য মন আকুপাকু করছে। নয়নাকে রেখে আসার সময় জোর করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এসেছে সে। ফোন ধরবে কি না সন্দেহ। 7-5 ভেবে তুর্য ফোন করল। একবার দুইবার রিং হতেই ঘুম ঘুম কণ্ঠে নয়না ফোন ধরে বলল, আপনারা ডাক্তাররা কি রাতেও ঘুমান না? ঘুম ঘুম স্বরেও কি আলাদা সুর আছে। তুর্য চোখ জোড়া বন্ধ করে নিল। প্রাণভরে নিঃশ্বাস নিয়ে আপনমনে বলল, ঘুমালেও মেয়েটার মস্তিষ্ক সচল থাকে, ভবিষ্যতে জামাইকে ভাই ডাকার সম্ভাবনা থাকবে না। শুনছেন? তুর্য এবার মুখ খুলল। ঠোঁটের আগায় দুষ্টু হাসি ফুটিয়ে বলল, একজন মেয়ে এভাবে কখন ডাকে জানো? নয়না ঘুম ঘুম চোখে উঠে বসল। ভাবনা পাশেই বেঘোরে ঘুমাচ্ছে। পিঠে বালিশ চেপে বলল, কখন? বিয়ের পরে। আমার এখন বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে নয়ন। নয়নার চোখের ঘুম উধাও হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে আচ্ছামতো তুর্যকে বকেও নিল। অপর পাশে তুর্য বেহায়ার মতো হাসতে লাগল। নয়না ফোন কানে রেখে শক্তকণ্ঠে বলল, আপনার রোগীরাও কি আপনার মতো পাগল? তুর্য একধাপ এগিয়ে উত্তর দিল, আমার থেকেও মহাপাগল নয়ন। মহাপাগল। নয়ন ফট করে কল কেটে দিল। তুর্যের কথায় তারও ভীষণ হাসি পাচ্ছে। এমন সময় ভাবনা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলে, বাহ! নয়না দেখি হাসতেও জানে। ফোন বালিশের নিচে রেখে নয়না দ্রুত শুয়ে পড়ল। শুধু তাই নয়, চোখ মুখ খিচে বন্ধ করে রাখল যেন ভাবনা ফের কথা বলার সুযোগ না পায়। সকাল সকাল আকলিমার ঘুম ভাঙে পাতিলের ঠাস ঠুস আওয়াজ শুনে। বেচারি রাতে করা ঘুমের ঔষধ সেবন করে ঘুমিয়েছিল। মাসুদা নামক মেয়েটার পরিচয় জেনে আকলিমার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। মাসুদা সেই মেয়ে যার পরিবার বাসারকে দেখতে এসেছিল। নয়নাকে এ বাড়িতে দেখে বিয়ে ভেঙে দিয়েছিল। এর জন্য নয়না বিনা কারণে আকলিমার হাতে মার খেয়েছিল। আকলিমার ভদ্র, সুশিক্ষিত ছেলে সেই মেয়ের সাথে প্রেমালাপ করে বিয়েও করে নিয়ে এসেছে। এসব শুনে আকলিমার প্রেশার বেড়ে গেছে। বাসার রাতে বাড়ি ফিরলে আকলিমা কিছুক্ষণ জুতাপেটা করল। অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের ঘরে চলে গেল। সকালের উচ্চ আওয়াজ আকলিমার সহ্য হচ্ছে না। ঘর ছেড়ে তাই আকলিমা বের হয়ে আসল। রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে। আকলিমা সেদিকেই গেল। মাসুদা আকলিমার এত বছরে গড়া পাতিলগুলো পুতা দিয়ে ভর্তা বানাচ্ছে। আকলিমা দৌড়ে মাসুদার হাত থেকে পুতা নিয়ে নিল।
পাতিলগুলোর দিকে মায়াভরা চাহনি দিয়ে রাগান্বিত স্বরে ধমক দিয়ে বলল, একদিনের মেয়ে হয়ে আমার সংসারের জিনিস নষ্ট করছো কোন সাহসে? মাসুদা আকলিমার কথার প্রত্যুত্তরে কিছু না বলে মরা কান্না শুরু করল, ও বেবি, দেখে যাও তোমার মা আমাকে কথা শোনাচ্ছে। বাশারের মন আজ ফুরফুরে। এত বছরের মনোবাসনা পূরণ হয়েছে। সুন্দরী বউয়ের সাথে ভালো সম্পদও ফ্রি হিসাবে পেয়েছে। এখন বউয়ের আহ শব্দও কি সহ্য করা যায়? বাসার ঘর ছেড়ে দৌড়ে আসল। মাসুদার কান্না দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার ময়না পাখির? তোমার মা আমাকে নিজেই বলল পাতিলগুলো ভাঙতে, আর এখন নিজেই এসে কথা শোনাচ্ছে। আকলিমা আকাশ থেকে টপকে পড়ল যেন। মুখে তারা নেই, ইশারায় কথা বলবে শরীর সায় দিচ্ছে না। বাসার মুখ ফুলিয়ে বলল, ছেলের বউয়ের সাথে এ কেমন ব্যবহার মা? তোমার থেকে এমনটা আশা করিনি। আকলিমা স্তব্ধ হয়ে গেল। থমকে গেল তার পৃথিবী। যেই সন্তানের জন্য নিজের ভাইজিকে বিনা দোষে পিটিয়েছে সেই সন্তানই তার উপর আঙুল তুলছে। এটাই কি শাস্তি? বাসার সেই কখন চলে গেছে। আকলিমা নষ্ট করা পাতিলগুলোর দিকে চেয়ে গভীর নিঃশ্বাস ত্যাগ করে। রবিবার তুর্যের ছুটির দিন থাকে। প্রয়োজন ছাড়া এই দিনে তুর্য ছুটি কাটায় না। আজ ছুটির দিনটা নয়নার সাথে কাটাবে বলেই দক্ষিণ ছায়াবিথি এলাকায় আসে। এখন বাজে সকাল 7টা। এই সময়ে সবাই ঘুমে নিমগ্ন। তুর্য একটু বেশি সকালেই আলে আসলো না তো। সময়ের চিন্তা মাথায় আসতেই তুর্য বিরক্তি প্রকাশ করল। এই সময়টুকু সে কোথায় কাটাবে? ভাবনার বাড়ির সামনে গাড়ি থামালো তুর্য। গাড়ি থেকে নেমে এদিক সেদিক পায়চারি করতে লাগল। নয়নার ঘুম সকাল সকাল ভেঙে গেল। সকালের সতেজ হাওয়া গায়ে লাগানোর জন্য বারান্দায় আসে সে। চারপাশের মনোরম দৃষ্টি উপভোগ করে নিচে তাকাতেই তুর্যের দেখা মিলে। তুর্য অস্থির চিত্তে পায়চারি করছে তা দেখে নয়না ডেকে উঠল তুর্যকে, সকাল সকাল জগিং করতে বের হয়েছেন নাকি ডাক্তার সাহেব? তুর্য মনে মনে খুব খুশি হল। সে তো নয়নার জন্যই এখানে এসেছে, কিন্তু এভাবে যে পেয়ে যাবে কল্পনাও করেনি। মুখে হাসির রেখা টেনে তুর্য বলল, ডাক্তার মানুষ তো, একটু নিয়ম মেইনটেইন করতে হয়। ডাক্তারের সঙ্গ লাগবে বুঝি? নয়না ভেঙচি কেটে বলল, অমন হাতুড়ি ডাক্তারের সঙ্গ পাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। অন্য কেউ শুনলে অপমানবোধ হতো, কিন্তু তুর্য নির্লজ্জের মতো হেসে বলল, এই ডাক্তারের উপরই কিন্তু একসময় ক্রাশ খেয়েছ মেয়ে। মন্দ শোনা গেলেও কথাটা মিথ্যা নয়। নয়নার মনের দুর্বল একটা স্থান রয়েছে তুর্যের জন্য, যা সে কাউকে বলেনি, আর কখনো হয়তো বলতে পারবেও না। তবে তুর্য এভাবেই যদি নয়নার আশেপাশে সবসময় ঘুরঘুর করে তো কিছু একটা হয়ে যেতে পারে, যা নয়না চায় না। সে কিছু না বলে ঘরে ফিরে আসে। ভাবনা গোসল শেষ করে তাড়াহুড়োর মধ্যে আছে। বেচারি আজ রান্নাও করতে পারেনি। 10 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছাতে না পারলে মাহবুব শিকদার তার শিরচ্ছেদ করে ফেলবে। ভাবনার জলদি কাজ করা দেখে নয়না বলে উঠল, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে আপু। আমি না থাকলে আপনার সমস্যা হতো না। এর চেয়ে ভালো হয় আমি চলে যাই, তাহলে আপনি চিন্তামুক্ত থাকবেন। ভাবনা গায়ে এপ্রন জড়িয়ে উত্তর দিলে, আপু ডাকছো কিন্তু মানছ না নয়না। তুমি আমার ছোট বোনের মতো। তুমি থাকলে আমার বিরক্ত নয় ভালো লাগে। একাকী বাসায় আসার পর দুইখানা কথা বলার মানুষ পাই না এই শহরে। তোমাকে পেয়ে কথা বলার মানুষ পেয়েছি। এছাড়া তোমার এখন সেফটি প্রয়োজন। তোমার ফুফু ভাই হায়নার মতো তোমাকে খুঁজছে। তুর্য সবটা সামলে নিচ্ছে। পরিস্থিতি ঠিক হলে সেই তোমাকে বলে দিবে কি করতে হবে। নয়না কি বলবে ভেবে পেল না। এমন সময় সদর দরজায় করাঘাতের আওয়াজে শোনা গেল। নয়না জানে মানুষটাকে।
ভাবনা ভেবেছে নয়না দরজা খুলে দিবে, কিন্তু তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে গেল। তুর্যকে এত সকালে দেখে ভাবনার কোণে ভাবান্তর হল না, বরং সে তুর্যকে তাগাদা দিয়ে বলল, নয়নকে নিয়ে একবার স্যারের সাথে দেখা করিয়ে আনিস তো তুর্য। আমি বেরোলাম, কিছু লাগলে নয়নাকে বলিস। তুর্য নয়নার পাশে এসে দাঁড়াল। এই মুহূর্তে নয়না তুর্যকে তার কাছাকাছি আশা করেনি। সে চলে যেতে নিলে তুর্য হাত ধরে ফেলে নয়নার উদ্দেশ্যে বলল, যে তোমাকে আগলে রাখবে তার কাছে নিজেকে নিরাপদ মনে করবে। মনে রাখো, সব পুরুষ নারী লোভী হয় না। গোটা পুরুষজাতি খারাপ হওয়ার জন্য দলবদ্ধ হতে হয় না। পুরুষজাতিকে চেনার জন্য একজন পুরুষই যথেষ্ট। তুর্য নয়নার হাত ছেড়ে দিয়ে শান্তস্বরে বলল, সব পুরুষ যদি খারাপ হতো তবে পৃথিবীর কোনো মেয়েই বাবার রাজকন্যা হতো না। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বিশ্বাস করতে না পারো, কষ্ট দিও না। তুর্য মুচকি হেসে নয়নাকে এক ঝলক দেখে চলে গেল। নয়নার কি হলো জানে না। বারবার চোখের সামনে তুর্যের আহত মুখখানা ভেসে উঠল। নয়নার ছলছল চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। সে নিজেকে নিজেই প্রশ্ন করল, তুই তো মানুষটাকে দূরে সরিয়ে রাখতেই চাইছিলি, তাহলে কাঁদছিস কেন? উত্তরটা নয়নার অজানা। ব্যস্ত নগরীর ব্যস্ততা শুরু হয়ে গেছে। বারান্দায় চেয়ার পেতে বিষণ্ণ ভগ্নহৃদয় নয়না বাহিরে দৃষ্টিনিপাত করে আছে। তুর্য চলে যাওয়ার পর থেকেই অনুশোচনায় ভুগছে মেয়েটা। হৃৎপিণ্ডের যন্ত্রণায় পুড়ছে সে। সে তো মানুষটাকে কষ্ট দিতে চায়নি, কথায় কথায় কি ভুলভাল বকে ফেলেছে। নয়নার মনে পড়ে যায় তার বিধ্বস্ত সময়কার কথা, যখন সে মানসিক বিপর্যস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিচ্ছিল, তখন এই মানুষটাই তাকে বাঁচিয়ে নিয়েছে। সেই সময় থেকে এই পর্যন্ত মানুষটা নিঃস্বার্থভাবে নয়নাকে আগলে রেখেছে। নয়নার মানসিক শান্তির জন্য শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছে। আজ নয়না তার হৃদয়ে কষ্ট দিল। টেবিলের উপর মুঠোফোন পড়ে আছে। নয়নার দৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ সেদিকেই। তুর্যকে কল দিবে কিনা 7-5 ভেবে তুর্যের নাম্বারে কল লাগালো নয়না। একটি ফোন কলের আশায় তুর্য হয়তো অপেক্ষায় ছিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে বলল, এখন আসতে বলবে না প্লিজ, আমি নিজেকে আটকাতে পারবো না। নয়না মুচকি হেসে তুর্যের নিষেধাজ্ঞা কাজটাই করল, ক্ষীণ স্বরে বলল, আসুন না। তুর্যের ছটফটে কণ্ঠ থেমে গেল। ভেসে উঠল একচিলতে গভীর নিঃশ্বাস। থেমে থেমে উত্তর দিল, দরজা খুলো। অবাকের চূড়ান্ত পর্যায়ে নয়না। তুর্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে সে যায়নি, এতক্ষণ দরজার পাশেই ছিল। তাড়াহুড়োয় নয়না নিজের দিকে খেয়াল করল না। সোজা দরজার কাছে এসে খুলে দিল। এলোমেলো কেশ, চিন্তিত মুখ, ভরাট চোখজোড়া, চাঞ্চল্য মন। এতটুকুতেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তুর্য। তার অবাধ্য মন চলে যেতে চায়নি। সে জানত নয়না তাকে খুঁজবে। হলোও তাই। তুর্য মুচকি হেসে বলল, কি ব্যাপার ম্যাডাম? তাবরেজ তুর্যকে কি মনে ধরেছে? নয়না নতমুখী হয়ে উত্তর দিল, অল্প স্বল্প মনে ধরেছে, কিন্তু পুরোটা না। তা পুরো মন দখল করার জন্য ডাক্তারকে কি মনোবিজ্ঞ বিদ্যা পড়া শুরু করে দিতে হবে? নয়নার হাসি পাচ্ছে। গম্ভীর তুর্যের থেকে ঠোঁটকাটা তুর্য বড্ড অশান্ত। নয়নাকে নাস্তানাবুদ করতে এক পা এগিয়ে দরজা ছেড়ে দাঁড়িয়ে উত্তর দিল, আপনার মনকে শক্ত করে বেঁধে আমাকে দিয়ে দিন, তাহলেই চলবে। মানুষের জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে কারো জানা নেই। গল্প উপন্যাসের মতো যদি বাস্তবের জীবন হতো কতই না ভালো হতো। কিন্তু হায়, বাস্তবতা খুবই কঠিন। নয়নাকে অস্থিরতার মধ্যে রেখে তুর্য দরজা আটকে বেঘরে ঘুমাচ্ছে। সেই সকালে তুর্য এসেছে, নয়নার বলা কথা শুনে বেচারা বিশাল বড় ধাক্কা খেয়েছে, তাই তো বলা নেই কওয়া নেই, চট করে গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। নয়না অনেকবার ডাকার চেষ্টা করে, না ডেকেই ফিরে আসে।
দুপুর হতে চলল, তুর্য এখনো ঘুমাচ্ছে। নয়না ভাবছে তুর্যের পরিবারের কথা। এই যে সকাল থেকে তুর্য বাড়ি ছাড়া, তার খবর কি পরিবারের মানুষজন রাখে? চিন্তা করছে না বুঝি? আশ্চর্য মানুষটার আশ্চর্য পরিবার। কোনো চিন্তাভাবনা নেই। ভাবনায় বিভোর থাকা নয়নার সময়ের খবর নেই। যখন ধ্যান হলো ততক্ষণে জোহরের আজান দিল। নয়নারও কিছু খাওয়া হয়নি, মূলত অতিরিক্ত চিন্তায় কিছু খায়নি। কিন্তু না খেয়ে আর কতক্ষণ? তুর্য ঘুম থেকে উঠলেও তো কিছু দিতে হবে। ৭-৫ ভেবে ২ হাতে চুল প্যাঁচিয়ে খোপা করে নিল নয়না। সাধারণত তুর্যের সামনে মাথায় ওড়না চেপে রাখে, এখন যেহেতু তুর্য নেই তাই ওড়না শরীরে প্যাঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটে। ফ্রিজের মাছ মাংস ছাড়া আর কোনো অপশন নেই নয়নার কাছে। অগত্যা দেশি মুরগি ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ডুবাল। ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে নয়না ক্ষান্ত হল। সময়ের হিসাব করলে নয়না দেখতে পেল দুপুর ২টা বাজে। এখনো মানুষটা উঠেনি। ডাক্তার মানুষের সময় নাকি অনেক মূল্যবান হয়, এই তার সময়ের হিসাব। নয়না অন্তরে সাহস সঞ্চয় করে গেস্ট রুমের দরজায় করাঘাত করল। ২ মিনিটের মধ্যে তুর্য দরজা খুলে নয়নার চিন্তিত মুখখানা দেখে হেসে উঠল। ঘুম ঘুম কণ্ঠে বলল, ১ কাপ কফি করে দিবে নয়ন? আমি ফ্রেশ হয়ে আসছি। তুর্যের ঘুম জড়ানো কণ্ঠস্বর নয়নার হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা বাড়িয়ে দিল। সে বুকের বাম পাশটায় চেপে ধরে কফি বানাতে চলে গেল। প্রায় ৫ মিনিট পর তুর্য ফ্রেশ হয়ে বের হয়। তুর্যের ব্যাপারে নয়না একটা বিষয় বুঝতে পেরেছে, তুর্য একদম ফিটফাট থাকতে পছন্দ করে। এই যে ফ্রেশ হওয়ার পর তুর্যের পোশাক থেকে শুরু করে মাথার চুল, হাতের ঘড়ি সব ঠিকঠাক করেই বের হয়েছে। তুর্য মুঠোফোন বের করে কাউকে ফোন করল। নয়না এই সুযোগে কফির কাপ তুর্যের সামনে টেবিলের উপর রেখে সরে আসল। ফোনে ব্যস্ত থাকলেও তুর্য সবটা খেয়াল করল। কথা বলা শেষে জোরে নয়নাকে ডেকে বলল, কোথায় গেলে? ইস, মনে হচ্ছে বিয়ে করা বউকে আহ্লাদ করে ডাকছে। নয়না ঘর থেকে মাথা বের করে বলল, কিছু লাগবে? কফির কাপ চুমুক দিয়ে তুর্য প্রত্যুত্তরে বলল, চিনি ছাড়া কফির সাথে তোমাকে লাগবে। নয়না ভেংচি কাটল। একাকী পুরুষের সামনে থাকতে আপত্তি প্রকাশ করে বলল, নুন ছাড়া যেমন তরকারিতে স্বাদ নেই, সম্পর্ক ছাড়া তেমন পুরুষের আশেপাশেও থাকতে নেই। সকাল থেকে তাহলে তৃতীয় লিঙ্গের জন্য কি দরজার সামনে ঘুরঘুর করেছ? নয়না নাক সিটকে উত্তর দিল, ছিঃ, কিসব কথা? তুর্য হাসল। কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, উচিত কথা বললেই ছিঃ। এদিকে যার মন নিয়ে নিতে চাইছ তাকেই অনাহারে রাখছ। এটা ঠিক নয় নয়ন। নয়না জিহ্বায় দাঁত চেপে ঘর থেকে বের হয়ে আসল। সে ভুলেই বসেছিল, তুর্য সকাল থেকে না খাওয়া। ভাবনার ফ্ল্যাটটা খুবই ছোট। ২টা বেডরুম, ডাইনিং ও পাকঘর। এতটুকুতে টুকটাক জিনিস নিয়ে মেয়েটা ফ্ল্যাট সাজিয়েছে। সোফা টেবিলে নয়না বিরিয়ানি রাখল। বিরিয়ানির ঘ্রাণে সারা ঘর ম ম করছে। তুর্য লম্বা করে নিঃশ্বাস টেনে নিজেই প্লেটে খাবার পরিবেশন করে নিলে। নয়না তখনও দাঁড়িয়ে আছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। তুর্য ততক্ষণে এক লোকমা মুখে পুরে নিয়েছে। নয়নার হাতের রান্নার তুলনা হয় না। তুর্য এই পর্যন্ত যা যা খেয়েছে অমৃত মনে হয়েছে। তুর্য এতটাই এক্সাইটেড ছিল যে নয়নার কথা ভুলে গেল। একাকী এক প্লেট বিরিয়ানি শেষ করে আরেকবার নিল। তুর্যের তৃপ্তি সহকারে খাওয়া দেখে নয়নার ভালো লাগল। সে হেসে বলল, আরেকটু দিব? তুর্যের এতক্ষণ পর নয়নার কথা স্মরণে আসল। সে নয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, তুমি কি জানো? তুমি কত মজার রান্না করো। কিভাবে জানবে? আসো, এক লোকমা খাইয়ে দেই। আমার থেকে খেয়ে বলবে কেমন হয়েছে।
বলতে বলতে তুর্য নয়নাকে বসিয়ে এক লোকমা মুখে ঢুকিয়ে দিল। তুর্যের আকস্মিক কাজে নয়না নিঃশ্বাস নেয়ার মতো সময় পেল না। মুখে খাবার নিয়ে হতবিহ্বল হয়ে বসে রইল। এক্সাইটেড হয়ে তুর্যের করা কাজে সেও বিস্মিত হল। নয়না তাকে ভুল বুঝল না তো। নয়নাকে স্বাভাবিক করার জন্য সে বলল, আমার চাচ্চু বলে আমার হাতের রান্না নাকি অনেক মজার। তোমার কি মনে হয়? মুখের খাবার কোনোমতে গিলে নয়না উত্তর দিল, ভালো। ভালো তো হতেই হবে। আমি যে বিরিয়ানিতে বিশেষ কিছু মিক্সড করি। নয়নার জানতে ইচ্ছে করল নাকি মিক্সড করে তুর্য। দেখা গেল তুর্য নিজেই বলল, জানতে চাও বিশেষ জিনিসটা কি? মাথা সায় দিয়ে নয়না সম্মত জানাল। তুর্যের খাওয়া শেষ, প্লেটে পুনরায় বিরিয়ানি তুলে নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, ভালোবাসা। বিস্মিত চোখে নয়না তুর্যের দিকে তাকাল। প্রত্যুত্তরে কি বলবে সে? লজ্জা গ্রাস করছে নয়নাকে। তুর্য নয়নার হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলল, পুরুষের এটো থালায় খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। খেয়ে প্রমাণ করো তো, কথাটা সত্য নাকি মিথ্যা। দুপুরের খাবারের টেবিলে হরেক পদের খাবার সাজিয়ে রাখা হয়েছে আকলিমার বাসায়। আভিজাত্যপূর্ণ আসবাবপত্র চিকচিক করছে টেবিলের উপর। আকলিমা মাথায় হাত রেখে ভাবছে, এই আসবাবপত্র সে কবে কিনেছিল, মনে নেই। এর মধ্যে মাসুদা ও বাসার ঘর থেকে বের হয়ে আসলো। খাবারের টেবিল দেখে মুচকি হেসে বলল, আসলে আমার পাতিলে রান্না করা খাবার পছন্দ না। সারা জীবন রান্নাঘরে দামি প্যান দেখে অভ্যস্ত। সকালে নোংরা পাতিলগুলো দেখে গা ঘিনঘিন করছিল। এখন ঠিক আছে। থ্যাংক ইউ জানু। বাসার খুশিতে গদগদ করছে। দুপুরেই মাসুদা মোটা অঙ্কের টাকা দিল বাসারের হাতে। সেই টাকা দিয়েই এসব কেনা। থলে ভর্তি টাকা আর সুন্দরী বউ পেলে মা ভাইকে কে চেনে। আকলিমা বাসারকে রামধমক দিল, টাকা পেয়েছিস কোথায়? এত টাকা দিয়ে ইঞ্জিনিয়ার বানালাম, আমাদের তো একটা সুতা পর্যন্ত কিনে দিতে পারিসনি। আর বউ বলার সাথে সাথেই লাখ লাখ টাকা বের করছিস। টাকা কোথায় পেলি? উফ মা, এত কৈফিয়ত চাচ্ছ কেন? খেলে খাও, নয়তো আমাকে খেতে দাও। মাসুদাও সকাল থেকে না খেয়ে আছে। আকলিমা রাগে গজগজ করতে করতে না খেয়েই চলে গেল। বাসার মাকে ফেরালো না। মাসুদার হাত ধরে বিশ্রী ভঙ্গিতে বলল, এবার তো কাছে আসো সোনা। মাসুদা খাবার খাওয়ার বাহানায় প্রত্যুত্তর দিলে, জানোই তো, পালঙ্ক ছাড়া আমি ঘুমাতে পারি না। টিভিতে দেখলাম কাকলি ফার্নিচারে 1 লাখ টাকার পালঙ্ক বিক্রি হচ্ছে। আমার সেটা চাই চাই। আর যদি এনে না দাও তাহলে কাছে আসতে পারবে না। বাসার মাসুদার গলার 2 ইঞ্চি নিচে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি বললে 1 লাখ টাকার খাট কেন? পুরো ফার্নিচারের দোকান তুলে আনবো জানমান। আজই নিয়ে আসবো, আর রাতেই। মাসুদা লজ্জা পাওয়ার ভান ধরে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এদিকে বাসার মনে মনে এই বলে পৈশাচিক আনন্দ পাচ্ছে, টাকার থলে তো আমার ঘরেই, চাইলে 1 লাখ কি 10 লাখ খরচ করলেও টাকা কমবে না। বিকাল 4টায় মিছিল নয়নাকে নিতে আসলো। ভাবনা তখন বাড়িতে ছিল। আশ্চর্যজনকভাবে সেও নয়নাকে মিছিলের সাথে যেতে রাজি হল। অথচ 2 দিন আগেও ভাবনা নিষেধ করেছিল। নয়না খুশিমনে ব্যাগপত্র গুছিয়ে নিল। কিন্তু বিপত্তি ঘটল তুর্যের কথা মনে পড়ায়। তুর্য যাওয়ার আগে বলে গেছে সে আগামীকাল নয়নাকে নিয়ে তার চাচার কাছে যাবে। যদি আগামীকাল এসে নয়নাকে না পেয়ে মন খারাপ করে, তখন সে কি করবে? বিছানায় বসে নয়না হাজারো কথা ভাবছে। নয়নাকে বসে থাকতে দেখে মিছিল এগিয়ে আসলো। আজলা ভরা মুখখানা উঁচু করিয়ে বলল, কি হয়েছে আমার জানটার? উনি যদি রাগ করে? নয়নর উনিটা যে কে তা মিছিল খুব ভালো করেই জানে। তবুও নয়নাকে বাজিয়ে দেয়ার জন্য বলল, তোর উনিটা কি ডাক্তার তাবরেজ তুর্য? নয়ন
লজ্জায় নয়নার গাল দুটো লাল টমেটো হয়ে গেল। মিছিলটা দেখে নয়নার কাছে এসে আরো খোঁচানোর উদ্দেশ্যে বলল, এসব কি নয়ন? কতদূর গড়ল শুনি? টিয়ে কি সব হয়ে গেছে? নয়না আশ্চর্য হয়ে যায়। এই মিছিলটা এত দুষ্ট হলো কবে থেকে? নয়নাকে নাস্তানাবুদ করার জন্যই বটটা আজ এসেছে। নয়না অকপটে উত্তর দিল, তুই একটু বেশিই ভাবছিস। ওইসব কিছু না। নয়না নার্ভাসের কারণে ঘামতে শুরু করে। মিছিল বিষয়টা খেয়াল করলে নয়নাকে জড়িয়ে ধরে বলল, আমার নয়নতারা, তুই কি জানিস? আকাশের বুকে তুই জ্বলন্ত একটা চাঁদ। তোকে যে পাবে সে খুব ভাগ্যবান হবে। নয়নার চোখের সামনে তুর্যের প্রতিচ্ছবি ভেসে উঠল। পছন্দের মানুষ বলে কি? লজ্জায় নয়না মিছিলকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সে ভাগ্যবান নয় মিছিল, বরঞ্চ তাকে যেই মেয়ে পাবে সে ভাগ্যবতী। মিছিলদের বাড়িতে প্রবেশ করে নয়নার বিস্ময় শেষ হল না। আর্টিফিশিয়াল ফুল দিয়ে গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত সাজানো হয়েছে। রংধনুর 7 রং যেভাবে দূর আকাশে মেলে থাকে ঠিক তেমনভাবে ফুলগুলোকে সাজানো হয়েছে। অদূরে স্টেজ সাজানো হয়েছে। নয়না সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। মিছিলের আনন্দ আজ দেখে কে? প্রিয় বান্ধবীকে নিয়ে বাড়িতে এসেছে, এই আনন্দ ধরে রাখার মতো নয়। বাড়িতে প্রবেশ করে উচ্চ স্বরে হাঁক ছাড়ল মিছিল, মা, তোমার মেয়েকে নিয়ে এসেছি। কোথায় গেলে? মিছিলের মা পাশের ঘরেই ছিল। মেয়ের ডাকে ঘর ছেড়ে নয়নাকে দেখতে পেয়ে কাছে এসে জড়িয়ে ধরল। পরম মমতায় আদরের সাথে বলল, কেমন আছিস মা? নয়না মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি। মিছিলের বাবা নুরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। সারা বছর তার দেখা মিলে কই। ব্যবসার কাজে এ শহর থেকে ওই শহরই ঘুরে বেড়াতে হয়। ছেলের বিয়ে উপলক্ষে বাসায় থাকা। নয়নাকে দেখা মাত্রই বলতে শুরু করল, সেদিন আমি বাড়ি থাকলে তোমাকে ওই পশুদের সাথে যেতে দিতাম না। ভালো করেছ চলে এসে। এখন থেকে এখানেই থাকবে। নয়না মুচকি হেসে সায় দিল। মিছিলের মা দুই মেয়েকে এবার তাগাদা দিল, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। খবরদার মিছিলের সঙ্গ পেয়ে বসে থাকবি না নয়না। এই মেয়েটা আস্ত অলস, আমার সাথে কোনো কাজই করতে চায় না। দুইজন এসে আমাকে সাহায্য করবি। নয়না হেসে বলল, আচ্ছা আন্টি। ছেলে পক্ষের বিয়ের অনুষ্ঠান কেমন হয়? মেয়ে বিদায়ের সময়ে মেয়ে পক্ষরা যেভাবে কান্না করে, ছেলে পক্ষও কি কান্না করে? নয়না ছেলে পক্ষের জমজমাট বিয়ে দেখেনি। ময়মনসিংহ থাকতে মেয়েদের ধুমধামে বিয়ে হতে দেখেছে, তাও দূর থেকে। ছেলেদের বিয়ে দেখেনি, কেন দেখেনি সে নিজেও জানে না। ছেলে পক্ষের বিয়ে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে নয়না। লজ্জায় সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না। আজ সন্ধ্যায় মেহেদির অনুষ্ঠান, আগামীকাল গায়ে হলুদ। মেহেদি অনুষ্ঠানের আয়োজন চলছে। মিছিলও সেখানেই ব্যস্ত। নয়না একাকী ঘরে বসে মুঠোফোন হাতে নিয়ে বসে রইল। তুর্যের নাম্বারটাতে ডায়াল করে কয়েকবার কেটেও দিল। সে আসার পর থেকে মানুষটার সাথে কথা হয়নি। সেও তো একবার খবর নেয়নি। নয়নার বুঝি অভিমান হয় না? পরক্ষণেই নয়নার মনে পড়ল, তুর্যের তো এখন নাইট শিফট চলছে। হয়তো মানুষটা ঘুমাচ্ছে। শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করা কি ঠিক হবে? মুঠোফোন রেখে দিল নয়না। বিকালে না হয় ফোন করে নিবে সে। এদিকে বিছানায় শুয়ে কিছুক্ষণ পর পর মুঠোফোন চেক করছে তুর্য। নয়নার একটি কলের আসার ঘুম হচ্ছে না তার। অথচ মেয়েটার কোনো চিন্তাই নাই, সে হয়তো এতক্ষণ বিয়ে বাড়িতে নেচে গেয়ে বেড়াচ্ছে। সন্ধ্যা লগ্নে নয়না ব্যতীত সবাই তৈরি হয়ে নিল। নয়নার অস্বস্তি হচ্ছে এত মানুষের ভিড়ে যেতে। মিছিল কোথায় থেকে দৌড়ে আসলো, হাতে করে একটা শপিং ব্যাগ নিয়ে। হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগল মেয়েটা। নয়না এক গ্লাস পানি এগিয়ে দিল, তার মনোযোগ মিছিলের দিকে। শপিং ব্যাগে কি আছে দেখার ইচ্ছে নেই।
মিছিলকে পাশে বসিয়ে বলল, কুকুরের দৌড়ানো খেয়েছিস নাকি? এভাবে হাঁপাচ্ছিস কেন? নয়না খেয়াল করল মিছিল খুব সুন্দর সবুজ রঙের লেহেঙ্গা পরেছে। সবুজ রংটা বেশ মানিয়েছে মিছিলের গায়ে। আমরা সাধারণত যারা গাঢ় রঙগুলো এভয়েড করি তারা হঠাৎ সেই রঙের পোশাক পরলে ফুটে ওঠে। মিছিলের সবসময় সবুজ রং অপছন্দ। আজ পরার পর সবুজ পরি লাগছে। মিছিল শপিং ব্যাগ নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, বাঘের খপ্পরে পড়েছিলাম। এটা ধর, পরে তৈরি হয়ে নে। আমি মায়ের কাছ থেকে গহনা নিয়ে আসছি। একসাথে সাজব। যেভাবে এসেছিল সেভাবেই নয়নাকে একা ফেলে দৌড়ে চলে গেল মিছিল। নয়নার প্রত্যুত্তরের অপেক্ষা করল না মেয়েটা। কি ধুরন্ধর মেয়ে! নয়না একবার হাতের কাছে পেলে উত্তম মাধ্যম দিবে। শপিং ব্যাগ খুলে সুন্দর সবুজ রঙের আনারকলি দেখতে পেল নয়না। সবুজ রঙের সাথে লাল ওড়নার কম্বিনেশন দারুণ লাগলো তার কাছে। সময় অপচয় না করে নয়না জামা পরে নিল। মিছিল কাউকে বকতে বকতে ঘরে প্রবেশ করল। তার হাতে গহনার বক্স। নয়নাকে দেখামাত্রই গহনার বক্স বিছানায় রেখে এসে জড়িয়ে ধরল। নয়নার গালে চুমু খেয়ে বলল, আমার নয়ন চাঁদটাকে দারুণ লাগছে। রংটা তোর শরীরে খুব মানিয়েছে। আয় তোকে গহনা পরিয়ে দেই। নয়না নাকচ করল। সে তাদের গহনা কেন পরবে? মিছিলের চোখ রাঙানো দেখে নয়না চুপটি করে বসে রইল। সিম্পল একটা গহনার সেট নয়নাকে পরিয়ে দিল মিছিল। তাতেই অপরূপা লাগছে। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল এনে নয়নার চোখে পরিয়ে দিল মিছিল। এবার যেন মেয়েটার রূপের সৌন্দর্য বেড়ে গেছে। নয়নাকে বসিয়ে মিছিলও তৈরি হয়ে নিল। একসাথে দুই বান্ধবী ঘর থেকে বের হতেই মিছিলের মায়ের সামনে পড়ল। ভদ্রমহিলা নয়নার এরূপ আগে কখন দেখেনি। আজলা ভরে এক হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো অল্প সাজেই অপরূপা লাগছে। নয়না লজ্জা পেয়ে মাথা নত করে রাখল। মিছিলের মা হেসে চলে গেল। স্টেজ রেখে পুরো ছাদ ডেকোরেশন করা হয়েছে লাল নীল রং, কাগজ ও শতকের মতো আয়না দিয়ে। নয়না হা করে সবটা দেখছিল। এত কিছুর মধ্যে বেচারি মনে মনে তুর্যকে খুব মিস করছে। কিছুক্ষণ আগে সে মনে সাহস সঞ্চয় করে তুর্যকে ফোন করেছিল, লজ্জায় লাল নীল হয়ে তুর্যের স্বর শোনার অপেক্ষা করছিল, কিন্তু আফসোস, নয়নার মনের বাসনা পূরণ হল না। তুর্যের ফোন বন্ধ ছিল। নয়নার মনটাই খারাপ হয়ে যায়। বর্তমানে নয়না ঘুরে ঘুরে ছাদের ডেকোরেশন দেখছে। মিছিল ছাদে আসতেই ব্যস্ত হয়ে পড়েছে। নয়না একাকী ঘুরছে। ফটো সেশনের জন্য একটা স্থান তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়ালে 10টি আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। নয়না সেখানে দাঁড়িয়ে ছিল। আচমকা সে পিছনে জলপাই রঙের পাঞ্জাবি পরিহিত তুর্যে দেখতে পেল। 1 মিনিট 2 মিনিট কতক্ষণ সময় ধরে সে তাকিয়ে ছিল হিসাব নাই। তুর্যও তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভুল ভেবে নয়না দৃষ্টি সরিয়ে পুনরায় তাকাল। এবারও সে তুর্যকে দেখতে পেল। নয়না বুঝতে পারল তুর্য তার কল্পনায় নয়, বাস্তবে দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে বিষয়টা গেঁথে যেতেই নয়না চট করে তুর্যের দিকে ফিরে তাকাল। এদিকে তুর্য নয়নাকে দেখে অন্য এক পৃথিবীতে চলে গেল। সাজগোজহীন নয়নাক যতটা স্নিগ্ধ লাগে, সাজগোজ করা নয়নাকে ততটা অপরূপা লাগছে। লজ্জায় নয়না মাথা নত করে রাখল। তুর্য মুঠোফোন বের করে এই অবস্থাতেই তার এবং নয়নার কিছু ছবি তুলে নিল। নয়নার কাছাকাছি এসে মাতাল সুরে বলল, তুমি সবুজ পাতার বুকে সেই পদ্মফুল, যার রূপের আগুনে ঝলসে যাচ্ছে আমার বুক। নয়না চোখ তুলে তুর্যের দিকে তাকাল। কাজলদিঘি চোখে তুর্য মুহূর্তেই ডুবে গেল, বিড়বিড় করে বলল, এই কাজলদিঘি মেয়েটাই তাবরেজ তুর্যের অস্তিত্ব জুড়ে আছে। নয়না স্পষ্ট শুনতে পেল। কিছুটা অভিমান হল তুর্যের প্রতি। সে অকপট সুরে বলল, আসলেন কেন? তুর্য হাসিমুখে জবাব দিল, তবে কি চলে যাব?
বলছি কি? কি বলতে চাও? ফোন বন্ধ ছিল যে। সারাদিন খোঁজ নিয়েছ। আপনিও তো নিলেন না। আমি আর তুমি কি এক? ছেলেরা কি সব পারে? মেয়েদের কোনো অধিকার নাই। তা বলিনি। বাদ দাও, কাছে এসো, কথা আছে। দূর থেকেই বলুন, কাছে আসলে পাপ হবে। বড্ড কথা বলো, কার কাছে শিখেছ? মিছিল কি পড়িয়ে পড়িয়ে নিয়ে এসেছে? নয়না মিছে অভিমান করে চলে যাওয়ার ভান ধরে বলল, বোবা নই, কথা জানি। ঝগড়া ডাবল পারি। বিয়ের পর করো। নয়না থেমে গেল। বিয়ের পর বলবে, এর অর্থ কি? তুর্যের দিকে প্রশ্নবোধক চাহনি দিলে সে বলল, বিয়ে করবে আমায়, নয়ন। নয়না প্রত্যুত্তর করল না। আবার দাঁড়ানো থেকেও নড়ল না। তা দেখে তুর্য এগিয়ে এসে বলল, চলে যেতে হবে, হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে। এবার বিদায় দাও, নয়ন। নয়ন আর বলতে ইচ্ছে করছে, যাবেন না তুর্য। কিন্তু সে বলতে পারল না। গলায় কি যেন আটকে আছে। তুর্যকে এগিয়ে দেয়ার বাহানায় সম্মুখে হাঁটা শুরু করল। এদিকে মিছিল তুর্যকে দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে এসে বলল, সারাদিন আমাকে জ্বালিয়ে প্রেমময়ীর সাথে কথা বলেই চলে যাচ্ছেন। এটা মানব না। আজ সারাদিন তুমি আমার খুব উপকার করেছ। এখন বলো কি চাও? মিছিলের হাতে মেহেদি ছিল, সে ভেবে উত্তর দিল, হাত বাড়িয়ে দিন, বলছি। তুর্য হাসিমুখে হাত বাড়িয়ে দিল। মিছিল সুন্দর করে সেখানে টি এবং এন ইংরেজি অক্ষরে লেখে লাভসেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে বলল, আজীবন আমার জানটার মুখে এভাবেই হাসি ফুটিয়ে রাখবেন, ভায়া। এটা আপনার এই ছোট বোনের আবদার। তুর্য মুচকি হেসে অন্য হাতে মিছিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রত্যুত্তরে বলল, যেদিন থেকে তার দুঃখগুলো মুছে দেয়ার দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই তাকে নিজের করে নিয়েছি। মিছিল ছলছল চোখে তাকিয়ে রইল। কেউ ডাক দেয়ায় তুর্যকে বিদায় জানিয়ে চলে গেল। মিছিলদের বাড়ির গেইটের কাছাকাছি আসতেই নয়না থেমে যায়। তার পিছনে তুর্য ছাদ থেকে নামতে দেরি করেছে। নয়নার কাছাকাছি এসে তুর্য কঠিন এক আবদার জুড়ে বসল, একবার তোমার হাতটা ধরতে দিবে, নয়ন। নয়না কি করবে বুঝতে পারছে না। নয়না দাঁড়িয়ে রইল। নীরবতা সম্মতির লক্ষণ। তুর্য এটা ভেবে মুচকি হেসে নয়নার হাত মুষ্টিবদ্ধ করে ধরে বলল, এই হাত কখনোই ছাড়ব না। সাবধানে থেকো, নয়ন। তুর্য চলে গেল। রেখে গেল থরথর করে কাঁপতে থস্কা নয়নাকে। তুর্য যেই হাত ধরেছিল সেই হাত চোখের সারিনে মেলে ধরে নয়না। তুর্যের হাতে আঁকা মেহেদির ছাপ তার হাতে লেগে আছে। নয়না আশ্চর্য হয়ে তা দেখে বলল, মানুষটা ইচ্ছে করেই এই কাজ করল। গাজীপুর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূর মাওনা চৌরাস্তায় অবস্থিত কাকলি ফার্নিচারের প্রধান শোরুম। বাশারকে তার স্ত্রী ১ ঘন্টার পথ জার্নি করে এখানে নিয়ে এসেছে। শোরুমে প্রবেশ করতেই নিচতলায় খাট, শেলফ, কেবিনেট ইত্যাদি সামগ্রী দেখতে পাওয়া গেল। মাসুদার নিচতলায় কোনো কাজ নেই, তাই বাশারকে নিয়ে সোজা দোতলায় উঠে গেল। সোফা, খাট সহ নানারকম কাঠের আসবাবপত্র সাজানো গোছানো রয়েছে। মাসুদা ১ লক্ষ টাকার পালঙ্কের কাছে এসে ছুঁয়ে দেখছে। বাশারও খুব খুশি। তাদের মতো মধ্যবিত্তদের ঘরে ১ লক্ষ টাকার পালঙ্ক মানে কত কিছু। আর টাকার বিষয়টাও বাশারকে ভাবাচ্ছে না, কেননা টাকার থলিকেই তো বিয়ে করে এনেছে। এখন কি আর তার চিন্তা আছে? শোরুমের মালিক মোহাম্মদ সোহেল রহমান বাশার এবং মাসুদাকে হাসিমুখে স্বাগতম জানিয়ে বলতে শুরু করল, আপনারা খুব লাকি, বুঝলেন? পৃথিবীতে কতজন আর আছে যারা পালঙ্কের উপর ঘুমায়? পৃথিবীতে ৮০% মানুষরা দামি গাড়ি, দামি পোশাক কিনে টাকা উড়ায়, যা আজ আছে কাল নেই। কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কাকলি ফার্নিচার বিশ্বের একমাত্র ভাইরাল ফার্নিচার, যা দামে কম কিন্তু মানে ভালো। ভদ্রলোকের বিশাল ভাষণ শুনে বাশার মনে মনে বলল, বিক্রয় করার অভিনব কৌশল হল কথার আকর্ষণ। তুমি মিয়া বলতে থাকো।
মাসুদা খুশিতে গদগদ হয়ে বাসারের উদ্দেশ্যে বলল, আমি আজই 1,00,000 টাকার পালঙ্ক ঘরে নিয়ে যাব। প্লিজ প্লিজ তুমি ব্যবস্থা করো। বাসার স্ত্রীকে আশ্বাস দিয়ে মোহাম্মদ সোহেল রহমানের উদ্দেশ্যে বলল, আপনি সব ফর্মালিটি পূরণ করুন, আমরা এটাই নিব। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা আজই আপনাদের ঠিকানায় পৌঁছে দিব। ফর্মালিটি পূরণ করে বাসার ও মাসুদা শোরুম থেকে বের হয়ে আসে। সিঁড়ি ডিঙিয়ে নিচে নামার সময় মাসুদা সোহেল রহমানের দিকে তাকিয়ে রহস্যময় হাসে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মোহ। গানটা ছাড়া বিয়ে বাড়ির আমেজ জমে উঠে না। 19 শতকের সময়ে দাদি চাচিরা গলা ছেড়ে গান গাইত, একজোট বেঁধে গীত গাইত। বর্তমান জেনারেশনে গানগুলো কোথায় হারিয়ে গেছে? বাংলা গানের পরিবর্তে হিন্দি বা ডিজে গান চলে হলুদের অনুষ্ঠানে। ময়মনসিংহ থাকতে নয়নারা ভাই বোনেরা হলুদের গান শুনে নাচত। হই হুল্লোড়ে মাতিয়ে তুলত সারা এলাকা। এখন সেগুলো স্মৃতিতে সীমাবদ্ধ। মিছিলের সাথে কোনো একদিন হলুদের আনন্দ নিয়োগ গল্প করছিল। সেই সুবাদে আজ মিছিল একমাত্র বন্ধুর জন্য হলুদের গান বাজাতে বলে। নয়নার দেখা সেই স্টেজে হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। একপাশে সাউন্ড বক্সে হলুদের গান বাজছে, অপর পাশে স্টেজে বাচ্চারা নাচছে। বিকালের এই সময়টায় মানুষের আনাগোনা কম। অতিথিরা এখনো আসা শুরু করেনি। নয়না এই সুযোগে বাচ্চাদের আনন্দ উপভোগ করছে। বাচ্চাদের ভুলভাল নাচে করতালি দিয়ে উৎসাহ দিচ্ছে সে। মুখে তার ভুবন ভোলানোর হাসি। দূর থেকে কেউ যে তার হাসিতে মাতোয়ারা হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। নয়নার পাশে তুর্য এসে দাঁড়াল। নয়নার সেদিকে খেয়াল নেই। তুর্যের ওই বাচ্চাদের উপর হিংসে হচ্ছে। তাদের স্থানে সে কেন থাকল না? তুর্যের জন্য তাহলে নয়নার ঠোঁটে হাসি ফুটে উঠত। নয়নার পাশে কেউ দাঁড়িয়ে আছে বিষয়টা তখন খেয়াল হয় যখন তুর্য নয়নার হাতে একটি শপিং ব্যাগ তুলে দেয়। উৎসুক দৃষ্টিতে নয়না তুর্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি? তুও নির্লিপ্ততা কণ্ঠে বলল, শাড়ি। আমি নিতে পারব না। নয়না শপিং ব্যাগ তুর্যের হাতে ধরিয়ে দিল। সে আর তুর্যের কাছে ঋণী হয়ে থাকতে চায় না। নয়না চলে যেতে নিলে তুর্য নয়নার হাত ধরে ফেলল। নয়নার হাত টেনে একদম নিজের কাছাকাছি এনে বলল, আমার সব তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি, তোমার দুঃখকে নিজের করে নিয়েছি। আজ আমার খুশির জন্য এটা নিতে পারবে না, নয়ন? নয়না শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে নিল। ছলছল চোখে বলল, আমাকে ছোবেন না, তুর্য। অতীতের ঘা তাজা হয়ে উঠে। আপনাকে আমি শ্রদ্ধা করি। আমি চাই না দ্বিতীয়বার আপনাকে অবিশ্বাস করতে। তুর্য গাঢ় চোখে নয়নাকে দেখে নিল। মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? তুর্যের উদ্দেশ্য তো খারাপ ছিল না। অবশ্য সে এখনো নয়নার কাছে পরপুরুষ। নয়নার অনিচ্ছায় ছোঁয়া ঠিক হয়নি। তুর্য দুই হাতে মাথার চুল টেনে বলল, আচ্ছা সরি, ছুব না। কাছেও আসব না। তবে আমার কথা শুনো। মানতে চাও না কেন? আমি কি তোমার দিকে বাজে উদ্দেশ্যে তাকিয়েছি? তোমাকে ভালোবাসি, বুঝতে চাইছো না কেন? তুর্যের উচ্চ আওয়াজে নয়নার অন্তর কেঁপে উঠল। তুর্যের বলা একটা কথাও ভুল নয়। সেই বেশি বেশি বুঝে। নয়নাই বা কি করবে? তার অতীত যে খুবই বিশ্রী। একজনের জন্য সে তুর্যকে কষ্ট দিল যে কিনা নয়নার দুঃখে সুখে সাক্ষী হিসাবে আজীবন তার পাশে থাকবে বলে প্রতিজ্ঞা করেছে। তুর্য তাচ্ছিল্য হাসল। নয়নার হাতে শপিং ব্যাগ তুলে দিয়ে চলে যেতে নিল। নয়না ঠিক সেই মুহূর্তে কি হল? তুর্যের টি শার্টের পিছনের দিকটা খামচে ধরল। নয়নার মাথা তুর্যের পিঠে ঠেকিয়ে বলল, যাবেন না প্লিজ। থাকলে তো আমায় খারাপ ভাববে। আমি নির্বোধ, এবারের মতো ক্ষমা করুন। আমি কে ক্ষমা করার? যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্ক নেই। জিদ দেখাচ্ছেন কেন?
আমার সম্পর্কে তো সবই জানেন। বুকে হাত রেখে বলো তো, আমায় বিশ্বাস করো কিনা? মিথ্যা বলি। হুম। আপনার কাছাকাছি থাকলে শান্তি পাই না, দূরে গেলে ছটফট করি না, আপনার অনুপস্থিতিতে বুকে ব্যথা হয় না, আপনার কথা ভেবে হাত পা নিষ্পিস করে না, আপনার কথা শুনলে শুনতে ইচ্ছে করে না। তুর্যে ঠোঁটে তৃপ্তির হাসি। চোখ বন্ধ করে সময়টাকে অনুভব করতে লাগল সে। এদিকে নয়নাও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তুর্যের থেকে কিছুটা দূরে সরে বলল, আজ সন্ধ্যায় থাকবেন না? তুর্য নয়নার দিকে তাকিয়ে উত্তর দিল, যদি আমার জন্য সাজো তবে আসব। নয়না নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি অপেক্ষায় থাকব। সন্ধ্যা লগ্নে আকলিমার বাড়ির সামনে উপচে পড়া ভিড় জমে আছে। লোকের মাথা লোকে খাচ্ছে। বড় বড় দুইটা পুলিশের গাড়ি থেমেছে বাড়ির সামনে। আজ মাহবুব শিকদারের রেখে যাওয়া বডিগার্ডরাও উধাও। কোথায় গেছে কে জানে? নাকি পুলিশের ভয় পালিয়েছে? এত মানুষের ভিড় সাথে পুলিশের আগমনের ব্যাপারটা অদ্ভুত নয় কি? মাহবুব শিকদার মানুষ ডিঙিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন। অতিরিক্ত মানুষেরা মিলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ করছে। মুখে মাস্ক চেপে মাহবুব শিকদার খুব কষ্টে ভেতরে ঢুকেন। নয়নার ফুফা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। আকলিমা পাশেই জমিনে পড়ে আহাজারি করে কাঁদছে। মাহবুব শিকদার সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে। বাশারকে তার ঘর থেকে কয়েকজন ধস্তাধস্তি করে বাহিরে নিয়ে আসলো। বাশার বারবার বলছে, ছেড়ে দাও। কে ছাড়বে বাশারকে? আর মাসুদাই বা কোথায়? কয়েকজনের মধ্যে কাকলি ফার্নিচারের মালিক সোহেল রহমানও ছিল। ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে আছে। মাহবুব শিকদার বুঝতে পারলেন পরিবেশ খুবই গরম। তখন শুনতে পেলেন একজন ভদ্রলোক বলতে শুরু করল, টাকা দিতে পারবেন না? তাহলে লাখ টাকার খাট নিয়েছেন কেন? নিয়েছেন তো নিয়েছেন, খাটটা ভেঙেও ফেলেছেন। আরে আস্ত থাকলেও তো বিক্রি করে টাকা উসুল করতে পারতাম। মাহবুব শিকদারের চোখে মুখে আশার আলো ছড়িয়ে পড়ল। সে এগিয়ে এসে প্রশ্ন করল, ঘটনা কি ভাই? ভদ্রলোক বলল, কি বলবো ভাই, ব্যবসায়ীদের কষ্ট। এই ব্যাটা বলেছিল বাড়িতে যদি পালঙ্ক দিয়ে আসি তাহলে টাকা পেমেন্ট করবে। অগ্রিম 20,000 টাকা দিয়েও এসেছিল, কিন্তু বাড়িতে আসার পর স্বামী স্ত্রীর মধ্যে মিল না হওয়ায় আমার লোকেদের ইচ্ছামতো পিটিয়ে তাড়িয়ে দিল। টাকা চাওয়াতে আরও কয়েকটা মেরে বের করে দিল। আবার কি বলল, আমার ব্যবসা নাকি একবার লাটে উঠেও দিবে। এতটুকু কথা কি কম ছিল? উপায়ান্তর না পেয়ে আমি পুলিশ নিয়ে আসলাম। হয় বেটা টাকা দিবে, না হলে পুলিশের মার খাবে। খুবই দুঃখের বিষয়। মাহবুব শিকদার তাদের কষ্টে কষ্টিত হল। চোখ থেকে চশমা খুলে বলল, বেয়ান সাহেবার আত্মার মাগফেরাত কামনা করছি। দরজায় করাঘাতের শব্দ হচ্ছে, সাথে নয়নার বুকের ধুকপুক আওয়াজও বাড়ছে। শাড়ি পরিহিতা নয়না চোখ খিচে বন্ধ করে রেখেছে। সে কোনোক্রমে দরজা খুলবে না বলে পণ করেছে। হলুদের অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে। আজ নয়না সেজেছে, চোখে মোটা করে কাজল লাগিয়েছে, ঠোঁট জোড়ায় লাল রঙের লিপস্টিক দিয়েছে। এতটুকুতেই অপ্সরা লাগছে। হলুদের দিনে হলুদ শাড়ি না পরলেই নয়, তুর্যের পছন্দের প্রশংসা করতে হয়। নয়নার গায়ে হলুদ রং ফুটে উঠেছে। নয়না অস্বস্তিতে দুই হাতের তালু ঘষছে। সে ঠাহর করতে পারছে দরজার অপর পাশে তুর্য দাঁড়িয়ে আছে। তাই তো লাজে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর মিছিলের কণ্ঠস্বর নয়না শুনল, শুনছিস নয়না? তুর্য ভাই এসেছে। তোর হলো নাকি? নয়না ফিসফিস করে উত্তর দিল, উনার জন্যই তো বের হচ্ছি না রে। মিছিল তুই বুঝবি না। মিছিল আরও কয়েকবার দরজায় করাঘাত করে চলে গেল। ভাইয়ের বিয়ে, মিছিলের কত কাজ। তুর্য অদূরেই দাঁড়িয়েছিল। নয়নাকে ডাকার জন্য কয়েকবার করাঘাত করেছিল, কিন্তু আফসোস মেয়েটা দরজা খুলল না।
ইতিমধ্যে মিছিল নয়না ও তুর্যের সম্পর্কে সমস্ত ঘটনা তার পরিবারকে জানিয়েছে। সবাই নয়নার সুখেই খুশি। তুর্যকে পরিবারের একজন মনে করে নিয়েছে। বিগত 2 দিনে এজন্যই তুর্যের মিছিলদের বাড়িতে আনাগোনা নিয়ে কেউ কিছু বলছে না। তুর্য এবার নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়াল। সে জানে নয়না দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে। তুর্য বুকভরা নিঃশ্বাস ফেলে নয়নাকে ডাকল, নয়ন, চলে যাব। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। তুর্যের চক্ষুদয়ের সামনে প্রদর্শিত হল হলদে কন্যার। আচ্ছা, আজ হলুদকার? প্রশ্নটা করা অযাচিত, কেননা তুর্যের মনে প্রাণে নয়না ছাড়া আর কেউ ধরা দিবে না। নয়না নোটমুখে এদিক সেদিকে তাকাচ্ছে, ভুলেও একটিবারের জন্য তুর্যের দিকে তাকাচ্ছে না। এদিকে তুর্য পলক ফেলার কথা বেমালুম হয়ে নয়নাকেই দেখছে। শাড়ি পরিহিতা নয়নাকে আজ প্রথমে দেখা। লাজরাঙা মুখশ্রীতে হালকা সাজসজ্জা। তুর্য বুকে হাত রেখে বলল, ওহে রূপসী, আমি ক্ষণে ক্ষণে হারিয়ে যেতে চাই তোমার আখিতে। আমার প্রেয়সী, আমার প্রেমময়ী। তুমি কি জানো, তোমার চেহারার মায় প্রতিনিয়ত ডুবে যাচ্ছি। ফেরাতে পারছি না গো মনকে। নয়না 2 হাতের তালু ঘর্ষণ করছে। এমন কাব্যিক কথার প্রত্যুত্তরে কি বলতে হয়? তারও কি কাব্যিকভাবে উত্তর দিতে হবে? নয়না মনে মনে ভাবছে, ডাক্তারটা এত ভালো কেন? তার প্রতিটা কথায় গভীরতা আছে। নয়নার জন্য তার আকুলতা সাময়িক সময়ের জন্য নাকি সারাজীবনের জন্য? প্রশ্নটা মনে আসতেই নয়না চোখ তুলে তাকাল। তুর্যের চোখে মুখে আকুলতা। নয়নার একটি কথা শোনার প্রবল আকাঙ্ক্ষা। নয়না মুচকি হেসে বলল, ডাক্তার হঠাৎ কবি হলো কিভাবে? পেশা কি চেঞ্জ করে ফেলেছেন? তুর্য গাঢ় চোখে তাকিয়ে উত্তর দিল, এক সর্বনাশীর প্রেমে পড়ে ডাক্তার এখন কবি হয়ে গেছে। মোহ কেটে গেলে আগের পেশায় ঠিক লাগবে। তুর্য নিগুড় হেসে বলল, এই মোহ কখনোই কাটবে না। একবার ভালোবেসেই তো দেখো। যদি মনক্ষুণ্ণ হয়। সাধারণ মেয়ের কপালে সুখ আসে না। বেদনাই তাদের নিত্যকার সঙ্গী। আমি সাধারণ, পছন্দ করিও সাধারণ। ওই সাধারণ মেয়ের সুখ দুঃখ ভাগাভাগি করতেই চাই, কিন্তু সে তো মন বুঝে না। তুর্যর মন শক্ত লোহার মতো। কোনো কথায় বাঁকানো যাবে না। কিন্তু নয়না যে সাহস পাচ্ছে না। একবার মনে হচ্ছে তুর্যকে আঁকড়ে ধরলে বাঁচতে পারবে, আরেকবার মনে হচ্ছে তার জীবনে তুর্য আসলে সেও দুঃখের অতলে ডুবে যাবে। নয়না ও তুর্য পাশাপাশি হাঁটছে। সবসময় তুর্য এই সেই কথা বলে নয়নাকে লজ্জায় ফেলে দেয়, কিন্তু এখন সে নিশ্চুপ মনে। বিষয়টা নয়নার একদমই ভালো লাগছে না। সে যেচে কথা বলবে তারও সাহস হচ্ছে না। বারবার মাথা ঘুরিয়ে তুর্যকে দেখছে। নয়নার ভাবভঙ্গি তুর্য সবটাই খেয়াল করছে। নিজের মনকে সে আর আটকাতে পারল না। পরিশেষে বলল, বাঁকা চোখে না তাকিয়ে সরাসরি দেখলে আমি মাইন্ড করব না। যতই হোক, আমার মন তো তোমার কাছেই বন্দী। তুমি যখন ইচ্ছে এই মনকে পড়তে পারো। নয়না বেশ লজ্জা পেল। শাড়ির আঁচল কাঁধ বরাবর শক্ত করে ধরে বলল, তেমন কিছু না। আজ আপনাকে অন্যরকম লাগছে। কেমন? তুর্যের তৃষ্ণার্ত স্বর, নয়নার এক একটি কথা, সেনার প্রবল আকুলতা। নয়না দাঁড়িয়ে গেল, তুর্যের হাত শক্ত করে ধরে বলল, আপনার হাতে হাত রেখে হাঁটলে কি আপনার সমস্যা হবে? তুর্য, কত দিনের অপেক্ষা, কত আকুলতা। হাহাকার করা হৃদয় এই বুঝি শীতল হল। তুর্যের বিশ্বাস হচ্ছে না। তার শরীর হিম হয়ে আসছে। সে তো নয়নার মনে এভাবেই জায়গা করে নিতে চেয়েছিল। অবশেষে সে সার্থক হল। খুব শক্ত করে নয়নার হাত ধরল সে। এতটাই শক্ত যে নয়না চাইলেই এই বন্ধন ছাড়তে পারবে না। নয়না তুর্যের প্রতি অভিমান করে বলল, চলে যাব না, তবুও ভয়। ভয় নয়, নিজেকে ঠিক রাখতে আপাতত তোমাকে প্রয়োজন। হাসপাতালে যাবেন না।
তুর্য পাল্টা প্রশ্ন করলে, তুমি বলা যায় না। আপনি তো পরকে বলে ডাকে। আমি পর বুঝি। নয়না উত্তর দিল, আপনি আমার হৃদয়ের সুপ্ত স্থান দখল করে নিয়েছেন। যেই স্থানটা আমি বিশেষজনের জন্য রেখেছিলাম। আপনি নিজেও জানেন না আপনি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তুর্য একসাথে এতে ধাক্কা তুর্য হজম করতে পারছে না। আপাতত তার বুক ভরে নিঃশ্বাস নেয়া প্রয়োজন। নয়নার কথার প্রত্যুত্তরে ভারী নিঃশ্বাস ফেলে বলল, হাসপাতালে যেতে হবে নয়ন। তোমার এরূপ আমার জান নিয়ে ফেলবে নয়ন। নয়না হাসল। তুর্যের হাতের বন্ধন নরম করল। নয়নার চোখে চোখ না মিলিয়ে এক প্রকার নয়নার থেকে পালিয়ে চলে গেল তুর্য। নয়না একাকী প্রিয় পুরুষের চিন্তায় মগ্ন হয়ে থাকল। আকলিমার বাড়িতে কান্নার রোল। বোরহান উদ্দিন টাকা নিয়ে থানায় ছুটছেন। রিহানকেও হোস্টেল থেকে নিয়ে আসা হয়েছে। সে আপাতত ভাইয়ের উপর প্রচুর বিরক্ত। রিহান জানে তার ভাইয়ের মতো মুখোশধারী লোক পৃথিবীতে নেই। তবে সে যে এতটা নিচু পর্যায়ে চলে যাবে কে জানত। আকলিমা ছেলের শোকে পাগল প্রায়। কি থেকে কি করছে নিজেও জানে না। সে খেয়াল করল তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে মাসুদা একবারের জন্যও ঘর ছেড়ে বের হয়নি। কিন্তু কেন? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতেই আকলিমা ছেলের ঘরের দিকে এগিয়ে গেল। মাসুদাকে খুশি মনে আচার খেতে দেখে রাগান্বিত স্বরে বলল, এই মেয়ে, তোমার স্বামীকে যে বিনা কারণে পুলিশে নিয়ে গেছে সেই সম্পর্কে কোনো চিন্তা আছে? তুমি কিভাবে এখানে বসে বসে আচার খাচ্ছ? মাসুদা আচার চিবোতে চিবোতে উত্তর দিল, আপনারা তো আছেনই, তাই চিন্তা করছি না। আকলিমা ছেলেকে ভীষণ ভালোবাসে ঠিকই, কিন্তু যখন শাশুড়ির চরিত্রে থাকে তখন সে পুরো দজ্জাল শাশুড়ির মতো ব্যবহার করে। মাসুদার হাত থেকে আচারের বয়াম কেড়ে নিয়ে বলল, তোমার জন্যই আমার ছেলে থানায়। টাকাটা দিয়ে দিলে কি হতো? মাসুদা এবার সোজা হয়ে দাঁড়াল। আকলিমার দিকে আঙুল তুলে বলতে শুরু করল, আপনার ছেলে আমাকে বাড়ি থেকে পালিয়ে এনে বিয়ে করেছে। আমার ভরণপোষণের খেয়াল তো তারই রাখতে হবে। আমি তো এমন কোনো শর্তে বিয়ে বসিনি যে বিয়ের পর টাকার গদির উপর তাকে রাখব। টাকার গরম দেখাচ্ছ? আমার ছেলে একবার আসুক, তোমাকে উচিত শিক্ষা দিব। মাসুদা আকলিমার থেকে এক ধাপ এগিয়ে বলল, কিভাবে শিক্ষা দিবেন? যেভাবে নয়নাকে প্রতিদিন মেরে শিক্ষা দিতেন সেভাবে। আকলিমা বিস্ময় হয়ে গেলে অবিশ্বাসের সুরে বলল, তুমি নয়নাকে কিভাবে চেনো? মাসুদা রহস্যময় হেসে আকলিমার কাছে এসে ফিসফিস করে বলল, ইটস অ সিক্রেট। উত্তরা কমিউনিটি সেন্টার ৬ নাম্বার সেক্টরে অবস্থিত। মারুফের স্ত্রী হেনাকে এখান থেকেই উঠিয়ে দেয়া হবে। মিছিলরা কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে ইতিমধ্যে। বরপক্ষের সকলে উপস্থিত হলেও উপস্থিত নেই নয়না ও তুর্য। তারা দুইজন আলাদা গাড়িতে আসবে। মিছিল বারবার তুর্যের ফোনে কল করেই যাচ্ছে, কিন্তু তুর্য ফোন তোলার খবর নেই। এই নিয়ে মিছিলের ক্ষোভের অন্ত নেই। সে ফোন হাতে নিয়ে বিড়বিড় করে বলল, নয়া নয়া আশিক হইয়া আমার বান্ধবীরে নিয়া নিছে। ভবিষ্যতে তোমাকে বাসর ঘরে ঢুকতে দিব না ডাক্তার ভাইয়া। হুহ। কতটা দুঃখ, কতটা কষ্ট নিয়ে মিছিল কথাটা বলল। তুর্য শুনতে পেলে কি অবস্থা করত। এদিকে নয়না মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে। তার পাশেই তুর্য মনের সুখে গাড়ি চালাচ্ছে। ভাবখানা এমন যেন সে রাস্তায় নয় আকাশে উড়ে উড়ে গাড়ি চালাচ্ছে। নয়নার মান হওয়ার কারণ তুর্য। এই একরোখা জিদ্দি ডাক্তার নয়নাকে অস্বস্তিতে ফেলতে চার হাত পায়ে দাঁড়িয়ে থাকে। নয়নার খুব ইচ্ছে ছিল মিছিলের সাথে কমিউনিটি পর্যন্ত যাবে, কিন্তু বদ ডাক্তার মানলে তো। উল্টো নয়নাকে ফোর্স করছে তুর্যকে তুমি করে বলতে, যা নয়না কখনোই করতে পারবে না। এদিকে তুর্য নয়নার মুখ থেকে তুমি সম্বোধন না শোনা পর্যন্ত কমিউনিটি সেন্টারে যাবে না বলে পণ করেছে। উত্তরার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে।
নয়নার কোনো কথাই শুনছে না। অগত্যা মুখ ফুলিয়ে বসে রইল নয়না। তুর্য তা দেখে মুচকি হেসে খালি গলায় গান ধরল। ভালোবাসি বলে দাও আমায়। বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে। যদি করো মিষ্টি এই ভুল। নয়না মুগ্ধ হয়ে গান শুনছে। এক ডাক্তার আর কি কি পারে খুব জানতে ইচ্ছে করছে। তুর্য হাসছে নয়নার মুগ্ধতা ছেয়ে যাওয়া মুখটা দেখে। নয়নাকে অস্বস্তিতে ফেলার জন্য একটু কেশে বলল, কবুল বলে দেখো, তোমার এই লাজ ভাঙার দায়িত্ব আমার। শুধু যে কাটাছেঁড়া করতে পারি তা ভেবে ভুল করো না মেয়ে। আমি কিন্তু আদরও করতে জানি। তুর্যের কথা শেষ হতেই নয়না ছিহ বলে তুর্যের হাতে আস্তে করে থাপ্পড় বসিয়ে দিল। তুর্য হুহা করে হাসতে লাগল। নয়নাও মুচকি হাসছে, সে এমন একজনের পাল্লায় পড়েছে যে নয়নাকে সর্বদা লজ্জায় ফেলে। নয়না বুঝতে পারছে তুর্য আজ তার মুখ থেকে তুমি সম্বোধন না শোনা পর্যন্ত এভাবেই চলতে থাকবে। অগত্যা নিঃশ্বাস আটকে নয়না বলল, কমিউনিটি সেন্টারে চলো তুর্য। তুর্য হঠাৎ করে ব্রেক কষল। নয়নার দিকে তাকাতে নিলে নয়না তার চোখে হাত দিয়ে রাখল। তুর্য স্মিত হেসে বলল, আজ তুমি বলেছ, কাল ভালোবাসিও বলবে। নয়না ভেঙচি কাটল। বিড়বিড় করে বলল, বাঙালিরা বসতে চাইলে খেতেও চায়। চলবে। গল্প, নয়নে বাঁধিব তোমায়। লেখনীতে আফসানা মিমি। তৃতীয় পর্ব।